নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা বলে থাকি অতিথি নারায়ণ, অর্থাৎ অতিথির সেবা করা উচিত। আর সে কারণে বাড়িতে অতিথি এলে কিছু থাক বা না থাক এক প্যাকেট মিষ্টি আনা কিন্তু চাই। অর্থাৎ মিষ্টি মুখের মধ্যে দিয়ে, মিষ্টি কথার মধ্যে দিয়ে, মিষ্টি ব্যবহারের মধ্যে দিয়ে আমরা খুশি রাখার চেষ্টা করি আমাদের অতিথিকে। অবশ্যই এই পর্যন্তই ভালো। মিষ্টি ব্যবহার, মিষ্টি মুখ বা মিষ্টি খেতে ভালোবাসলে সেটাও আপনি মন ভরে খান, কিন্তু আপনার ব্লাডে যেন সুগারের মাত্রা বেড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। সেটা কিন্তু মোটেও ভালো কথা নয়। আজকে তাই ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন এতবার এই বিষয়টা নিয়ে আলোচনা করি? আপনারাও জানেন যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু এখন অতিথির মতন কিন্তু এন্ট্রি নিচ্ছে সুগার, ডায়াবেটিস বা সাইলেন্ট কিলার বলে যে রোগটিকে আমরা জানি। কি এর নেগেটিভ দিক, কেন এই সমস্যাটা এত পরিমাণে বাড়ছে, সুগার হলে খুব দুশ্চিন্তার কেন কারণ রয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আপনাদের বলবো সচেতন থাকুক, সজাগ থাকুন এবং তার পাশাপাশি ডায়াবেটিস বা সুগারের থেকে নিজেকে বা নিজের পরিবারের মানুষকে বা আশেপাশের সকলকে বাঁচানোর চেষ্টা করুন। আজকে ডাক্তারবাবুর সঙ্গে ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আজকে একটু সুগার এবং ডায়াবেটিস নিয়ে আপনাদের সঙ্গে যেহেতু কথা বলবো, আপনারা ফোন করতে পারেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে। ডাক্তারবাবু ঠিক এই প্রশ্নটাই সবার আগে করব যে সুগার বা ডায়াবেটিস কেন এত পরিমাণে বাড়ছে, কেন প্রত্যেকটি পরিবারে এখন দরজা নক করলে একজন বা দুজন সুগারের পেশেন্টকে পাওয়া যাচ্ছে? সুগার এমন একটি রোগ, আজকে ওই জন্যই আমি আলোচনাটা করছি। সুগার এখনকার দিনে যেভাবে বাড়ছে আমরা প্রত্যেকটা বাড়িতে 2 থেকে 3 জনের দেখতে পাচ্ছি। এমন কোনো বাড়ি নেই, খুব কম বাড়ি রয়েছে যেখানে সুগার রোগ দিয়ে এখনও থাপা বসায়নি। হুয়ের মতে, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা রয়েছে, হুয়ের মতে একটা সময়ের পরে, মানে আজ থেকে 20 বছর বা 30 বছর পরে প্রত্যেকটা ঘরে একজন না একজন সুগারের পেশেন্ট পাবেন। আর সুগারটা নিয়ে কেন আলোচনা করব, এই রোগটা কেন আলোচনা করব, আপনি বললেন যে এই রোগটা হচ্ছে সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার মানে কি? এটা কিভাবে একটা মানুষের শরীরটাকে নষ্ট করে দেবে সে মানুষটাও বুঝতে পারবে না। ধীরে 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 তার শরীরটাকে একদম শেষ করে দেবে। তার ওজন কমিয়ে দেবে, তার কিডনি নষ্ট করে দেবে, তার নার্ভ নষ্ট করে দেবে, চোখ নষ্ট করে দেবে, হার্টের সমস্যা এসে যাবে। তো এই সুগার রোগটা আজ থেকে কিন্তু 5000 বছর আগে আয়ুর্বেদে কিন্তু এর বর্ণন ছিল। এই নয় কি এই এখনকার সময়ে আসছে, কারণ আজ থেকে 5000 বছর আগে যে সমস্ত আমাদের মুনি ঋষিরা ছিলেন তারা কিন্তু হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে সুগারের চিকিৎসাটাকে প্রতিস্থাপিত করে গেছিলেন। সেই সুগার রোগের এনারা নাম দিয়েছিলেন মধুমেহ, যেটা কিনা প্রমেহ রোগের মধ্যে পড়ে। এই মধুমেহটা হচ্ছে আমাদের যেমন 3টে দোষ আছে জানি আমরা আয়ুর্বেদ মতে, বায়ু, পিত্ত এবং কফ। সেই বায়ু, পিত্ত, কফের মধ্যে মধুমেহ যেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলছি আমরা, সেটা কিন্তু বাতজ প্রমেহের মধ্যে পড়ছে। এবং আজ থেকে বহু বছর আগে, 5000 বছর আগে আমরা যেটাকে বলছি যে এখনকার দিনে সাইলেন্ট কিলার, মানে এতগুলো অর্গান নষ্ট করছে, আগেকার দিনেও কিন্তু এটা বলা ছিল, বইতে লেখা ছিল। সেটা ছিল হচ্ছে তখনকার দিনে এটাকে বলা হতো প্রমেহ পীড়কা, মানে প্রমেহ রোগ থাকলে তার থেকে আর কি কি রোগ সৃষ্টি হতে পারে সেটারও কিন্তু বর্ণন ছিল এবং তার ট্রিটমেন্ট রয়েছে। আপনি ফোনটা নিন, আমি আলোচনা একদম বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ বিস্তার কিন্তু বৃদ্ধি করছে সুগার বা ডায়াবেটিস, তাই সচেতন সর্বদা থাকতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা বলো? আমার দিদির একটু সমস্যা হচ্ছে, মানে পেটে কিছু প্রবলেম দেখা দিয়েছে। কি প্রবলেম দেখা দিয়েছে? মানে ধরুন পিরিয়ডস এর তো প্রবলেম আছেই, মাসে ঠিক করে হয় না ওটা, আর আপনার ওই পটিও ক্লিয়ার হয় না। আচ্ছা, বয়স কত দিদির এখন? 34। পিরিয়ডসটা কি রেগুলার হচ্ছে না, মানে কি টাইমটা এই মাসের সঙ্গে ওই মাসে কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, পেটে ব্যথা হয় পিরিয়ডসের টাইমে? হ্যাঁ, খুব ব্যথা হয়। আচ্ছা, এমনি কোনো ইউএসজি করানো হয়েছিল দিদির পেটের? না না, আর প্রচন্ড ব্লিডিং হয়। আচ্ছা, ব্লিডিংটা ফ্রেশ ব্লিডিং হয় না ক্লট থাকে, ব্ল্যাকিশ হয়? মানে কি বলবো, রক্ত মানে জমে জমে বেরোয় এরকম। হ্যাঁ, তো একটা তো ইউএসজি করার দরকার রয়েছে। তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে এটা পিসিওডি আছে তোমার দিদির, যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মানে ওভারিতে সিস্ট রয়েছে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, তো কি করতে হবে এর জন্য? এটা কিন্তু পরবর্তীকালে অন্য রোগের দিকে আসতে পারে, খারাপ রোগের দিকে যেতে পারে দীর্ঘদিন থাকলে। তুমি টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়।
ওনার দিদির যে দুটো সমস্যা বললো, একটা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব পিসিওডির সমস্যা রয়েছে, একটা তোমাকে বলবো লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করাতে বা ইউএসজি হোল অ্যাবডোমেন, এই একটা ইউএসজি করিয়ে নিতে হবে, তাতে ধরা পড়বে এই রোগটা। এবং এই রোগের ট্রিটমেন্ট কিন্তু এখন থেকেই স্টার্ট করতে হবে, নইলে পিরিয়ডসের সমস্যা, পেটে ব্যথার সমস্যা, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে, এর কোনো সুরাহা হবে না। এবং এই পিসিওডি সমস্যা যেটা আমার মনে হচ্ছে, তোমরা রিপোর্ট করলে তো অবশ্যই দেখতে পাবে, যদি দীর্ঘদিন থাকে এখান থেকে কিন্তু আরও ভয়ানক রোগ হতে পারে, যেটা কিনা আমরা CA-125 টেস্টের মাধ্যমে আমরা দেখতে পাই সেই জিনিসটা। সেটা নিয়ে এখন আলোচনা করছি না। আর একটা যেটা তোমার কনস্টিপেশনের সমস্যা আছে বললে, পায়খানাটা ক্লিয়ার হয় না, তারও কিন্তু ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। কেবল যদি আমরা ল্যাক্সেটিভ খাই, আমরা তো যদি আমাদের পায়খানা পরিষ্কার না হয় দোকানে যাই, বলি হচ্ছে না, তো আমরা একটা ল্যাক্সেটিভ খেয়ে নিই। এই ল্যাক্সেটিভ খাওয়ার অভ্যেস থেকে থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের রেকটাল প্রোলাপসের মতো রোগ আসতে পারে, কারণ ওই জায়গাকার মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তো দুটো রোগই কিন্তু গুরুত্বপূর্ণ রোগ, দুটো রোগের চিকিৎসাটা ভালোভাবে করতে হবে। তুমি মিদনাপুর থেকে ফোন করেছিলে, দেখো নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে। আমাদের মিদনাপুরে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, হেড়িয়ায় রয়েছে, মেছেদায় রয়েছে, খড়গপুরে রয়েছে, নতুন ওপেনিং রয়েছে হলদিয়ায়। তো যে কোনো একটি জায়গায় তুমি যোগাযোগ করে দিদির একটা ইউএসজি করিয়ে নেবে পেটের, করে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা যেভাবে বলবো সেই ট্রিটমেন্টের আন্ডারে থাকবে। আশা করছি 2 থেকে 4 মাসের মধ্যে তোমার দিদি একদম সুস্থ হয়ে উঠবে। একদম। আর রোগটাকে কিন্তু একদমই ফেলে রাখবে না, কারণ মহিলাদের কিন্তু এই সমস্যাটাও বাড়ছে। আমরা কোনো একদিন মহিলাদের এই ডিজিজগুলো নিয়ে আলোচনা করব, পিসিওডি, পিরিয়ডস সংক্রান্ত বিভিন্ন সমস্যা, হোয়াইট ডিসচার্জের সমস্যা বা বন্ধ্যাত্ব অর্থাৎ ইনফার্টিলিটির সমস্যা। অনুষ্ঠান দেখতে থাকুন এবং এই বিষয়গুলো জানতে থাকুন। কে আছেন? নমস্কার। বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি আমার আজ থেকে 7-8 বছর আগে একটা দাগ আর গালে হয়েছিল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দাগটা উঠছে না আমার। আচ্ছা, দাগটা উঠছে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে সেটা? সেটা গালে হয়েছে, মানে চোখের সামনে একদম গালে। আচ্ছা, ওখানে কি সেলাই পড়েছিল না সেলাই পড়েনি? না না না, কোনো সেলাই পড়েনি। আচ্ছা, জায়গাটা কি কালো হয়ে আছে না কাটা কাটা দাগ হয়ে আছে? না স্যার, একদম কালো হয়ে আছে স্যার একদম। আচ্ছা, এর জন্য কোনো আলাদা করে বিউটি ট্রিটমেন্ট করেছেন, মানে কোনো ফেস ওয়াশ বা কোনো ক্রিম বা এই ধরনের কিছু ইউজ করেছেন? স্যার আমি একটা মলম ব্যবহার করেছিলাম, হ্যাঁ। মলমটাতে কিছুটা দাগ উঠেছিল আর দাগটা উঠছে না। আচ্ছা, বয়স কত এখন আপনার? আমার বয়স এখন মোটামুটি 35। আচ্ছা ঠিক আছে, আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। তো আমাদের কেটে গেলে যেটা সাধারণত হয় স্কার মার্ক বা একটা ব্ল্যাকিশ ব্রুইশ হয়ে থাকে, আমাদের জায়গাটা কালো হয়ে থাকে, সেই দাগটা, কারণ ওই জায়গাটা একটা রক্ত জমাট আমরা বলি না, ঝট করে আঘাত লাগলো রক্ত জমাট, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে সেই দাগটা পার্মানেন্টলি রয়ে যায় বা স্কার মার্কটা রয়ে যায়, যেটা কাটার দাগটা সেটা রয়ে যায়। তো আপনাকে একটাই কথা বলবো, এটা কিন্তু খুব সহজে যাবে না। এটার জন্য নির্দিষ্ট কিছু লেপ রয়েছে, মানে আয়ুর্বেদে যে হার্বাল ট্রিটমেন্ট রয়েছে, কিছু লেপ রয়েছে, কিছু ফেস ওয়াশ রয়েছে, কিছু খাবার ওষুধ রয়েছে। এই তিনটেকে যদি আপনি ঠিকঠাকভাবে নিতে পারেন, আশা করব খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই দাগটা চলে যাবে, যেটা দীর্ঘদিন ধরে আপনার গালে রয়েছে। কারণ একটা মানুষ সবসময় কনসার্ন থাকে নিজের মুখটাকে নিয়ে বা নিজের শরীরকে নিয়ে। যখন মুখের মধ্যে একটা দাগ থাকবে, যে মানুষটা তার শরীরকে বা নিজেকে ভালোবাসে, সে কিন্তু সেই জিনিসটা নিতে পারবে না। তো আপনাকে আমি একটাই কথা বলবো, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার একটু যোগাযোগ করে, আর যে ক্রিমটা ইউজ করেছেন এর আগে, সেই ক্রিমটা নিয়ে অবশ্যই বর্ধমান চেম্বারে দেখা করুন, অবশ্যই জিনিসটা ভালো থাকবে আপনার। একদম। এবং স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হাওড়া থেকে বলছি, পাঁচলায় হাওড়া। আচ্ছা বুঝেছি, কি সমস্যা? আমার মাথার প্রবলেম, মাথা টিপটিপানি, ওই এক ধার হাত কপালে যন্ত্রণা হয়, পলিমার্জি বলছি আমি। হাত কপালে যন্ত্রণা হয়, আচ্ছা, বেশ। এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, প্রায় বছর 5 হয়ে গেল। মাথা ঘোরে? মাথা ঘোরে না, হাত কপালে যন্ত্রণা হয়, যেন মাঝে মাঝে গা গুলোয়, গা বমি। হ্যাঁ, বমি হয় কখনো? বমি হয় খুব কম। আচ্ছা, তোমার যখন মনে হচ্ছে দেহটা খুব কষ্ট হচ্ছে, তখন গালে মনে হয় আঙুল দিয়ে বের করে দেওয়া হয়, তখন মনে হয় যে দেহটা শান্তি। আচ্ছা, এর জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? না। আচ্ছা, এটাকে মাইগ্রেন বলে, কি বললাম বুঝতে পেরেছেন? ডাক্তাররা বলেছে আপনাকে রোগটির নাম? কি মাইক্রো না এরকম? হ্যাঁ, মাইগ্রেন। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়।
তো এই যে রোগটি রয়েছে এটা আমাদের আয়ুর্বেদে বলা হয়, উনি যেটা বলছেন আধকপালি, মানে এটা চলতি ভাষায় বলা হয় আধকপালি রোগ, কিন্তু আয়ুর্বেদে এই রোগটার নাম বলা হয়েছে অর্ধাবভেদক। অর্ধাবভেদক মানে কি, মাথার হাফ পোর্শনে ব্যথাটা হবে, যেটা এখন মডার্ন সায়েন্সে বলা হয় মাইগ্রেন। আচ্ছা, তো মাইগ্রেন থাকলে মেনলি আমরা ছেলেদের ক্ষেত্রে বলি কি কোনো বাইক চালাবেন না, কোনো সাইকেল চালাবেন না, কোনো গাড়ি চালাবেন না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে যে কোনো সময় মাথা ঘুরে যেতে পারে, ব্ল্যাক আউট হতে পারে, মানে চোখের সামনে হট করে অন্ধকার চলে আসতে পারে, এবং তার সাথে তীব্র ব্যথা হয়। আমি এরকমও পেশেন্ট দেখেছি যারা গামছা দিয়ে মাথাটা বেঁধে রাখে বা দড়ি দিয়ে বেঁধে রাখে, কিন্তু সেইগুলো একদমই করবেন না। আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, মাইগ্রেনের খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। পাঁচলা থেকে ফোন করেছিলেন, পাঁচলা থেকে আপনার বাল্টিকিরি আমাদের যে চেম্বারটা রয়েছে হাওড়া বাল্টিকিরিতে, সেটা আপনার খুব নিয়ারেস্ট হবে। আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে পাঁচলা চেম্বারে, এই আমাদের বাল্টিকিরি চেম্বারে একটু যোগাযোগ করে নিন, দেখবেন কিছুদিনের ট্রিটমেন্ট করলেই আপনার এই সমস্যাটা একদম সারা জীবনের মতো চলে যাবে। একদম কোনো রোগকে পুষে রাখবেন না, কারণ রোগকে পুষে রেখে রোগ কিন্তু কোনোদিন ভালো হয় না, সেটা আপনাকে শুধু পীড়া দেবে, কষ্ট দেবে, ব্যথা যন্ত্রণা এগুলোই কিন্তু দেবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি উত্তরবঙ্গ থেকে, বীরপাড়া মাদারিহাট থেকে বলছি, উত্তরবঙ্গে। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে ম্যাডাম, আমি তো ডাক্তারবাবুকে ডাক্তার ঘোষাল স্যারকে দেখিয়েছিলাম। আচ্ছা, 30শে মার্চ দেখিয়েছিলাম শিলিগুড়িতে। আচ্ছা, তা আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে একটু হ্যাঁ, কথা বলুন, বলতে চাই, বলুন, মানে বলুন, সামনে একদম, আছেন, বলুন। আমি বলছি। বলুন হ্যাঁ, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো এই 4 দিন রানিং ওষুধ খাচ্ছি, তো একটু তো উপকার পেয়েছি। 4 দিনে আর কতটা উপকার পাবো? তবে আমার হাজবেন্ডের মনে হয়, আমি বলতে পারছি না অনলাইনে, যে জন্য আমি নিয়েছিলাম, আচ্ছা, ওই স্মৃতি সাগর রস যেটা দিয়েছিলাম না, একটু ভালো দেখতে পাচ্ছি। আর আমার হয়েছে কি, তলপেটটা একটু চাপ ধরা ব্যথা, মানে হয়তো চাপ লাগিয়ে ব্যথা হচ্ছে। এটা কি ভয়ের কিছু আছে? ভয়ের কিছু- আর 2 নাম্বার কথা হচ্ছে, আমি তো আবার 21 তারিখে ডেট পড়েছে, তা ওষুধ রয়েছে 15 দিনের। মনে করুন যে 7 দিনের ওষুধ বাদ যাবে, তাতে কি কোনো অসুবিধা হবে? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। যদি ওষুধটা 7 দিন বন্ধ থাকে সেটা অসুবিধে নেই। আর আপনি চাইলে আমাদের অনলাইনে আনিয়েও নিতে পারেন 7 দিনের ওষুধ। কি বললাম বুঝতে পারলেন? ওটা নিয়ে হ্যাঁ, ঘাবড়াবেন বুঝতে না। পেরেছি। আপনি 21 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাকে আমি একটা কথা বলেছিলাম চেম্বারে, মনে আছে তো? আসার আগে আমি মানে 21 তারিখে যে যাবো, আমায় 17-18 তারিখ নাগাদ একবার ফোন করবেন। আপনার হাজবেন্ডের জন্য কিন্তু ওই যে সমস্যাটা আপনি বলেছিলেন হাজবেন্ডের রয়েছে, তার জন্য একটা ওষুধ আমি নিয়ে যাব। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি টিভিটা শুনতে থাক। হ্যাঁ, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। উনি এসেছিলেন বহু দূর থেকে, প্রায় 5 ঘন্টা লাগে শিলিগুড়ি থেকে ওরে আসতে, বাবা। শিলিগুড়িতে মানে চেম্বারে আসতে, মানে হ্যাঁ, হ্যাঁ। ডুয়ার্সের কাছে। তো উনি আমাকে প্রথম দিন এসে, মানে এইবারই ফার্স্ট দেখিয়েছেন এই তারিখে, তো বলেছিলেন ডাক্তার আমরা ভালো হব তো, ভালো হলে আবার আপনাকে ওখানে চেম্বার করে দেবো। আমি বলছি ওইটা আর সম্ভব হবে না আমার পক্ষে। তো আপনি ভালো আছেন, আপনার হাজবেন্ড ভালো আছে, শুনে ভালো লাগলো। 21 তারিখে আসুন, কোনো চিন্তা নেই। আপনি আসার আগে 17 বা 18 তারিখে আমাকে শুধু ওটা নক করে দেবেন, কি আপনার হাজবেন্ডের যে ওষুধটা আনার কথা ছিল সেটা যেন আমি নিয়ে যাই। একদম। আসলে এনবিপিতে যারা আসেন না পেশেন্টরা, তাদের সঙ্গে ডাক্তারবাবুদের এমন একটা সম্পর্ক তৈরি হয় যেন নতুন একটা পরিবার গড়ে নেওয়া, এবং সত্যি এটা একটা পরিবার, এনবিপির পরিবার, এবং এই পরিবারে কিন্তু যারা আসেন তারাও কিন্তু সদস্য বা সদস্যা হয়ে যান। এবং ডাক্তারবাবুদের সঙ্গে এই যে ওতপ্রোত একটা যোগাযোগ, এই যোগাযোগটা কিন্তু অন্য কোনো সংস্থায় হয় না। আপনি চেম্বার থেকে বেরিয়ে যাবেন, ডাক্তারবাবু আপনাকে ভুলে যাবেন, কিন্তু একেবারে পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেওয়া, আপনি আপনার প্রবলেমের কথা শেয়ার করতে পারবেন, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন, আপনার জন্য মেডিসিন নিয়ে যাওয়া হবে, আপনার জন্য একটা আলাদা করে ভাবনা চিন্তা, এটা শুধুমাত্র কিন্তু সম্ভব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, আর এই সেন্টারের সঙ্গে যুক্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সল্টলেক থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে, এই যেহেতু এখন প্রচন্ড গরম বেড়ে গেছে, তো যেটা হচ্ছে যে চুলটা যেহেতু সারাদিন ধরে হেয়ারটা বাঁধা থাকছে, তো হেয়ার সারাদিন বাঁধা থাকার জন্য এবার হাওয়া বাতাস যেহেতু খেলতে পারছে না চুলে, তো র্যাশেস বেরিয়ে যাচ্ছে স্ক্যাল্পের মধ্যে না, মানে স্ক্যাল্পগুলো ফুলে ফুলে জায়গায় জায়গায় ফুলে ফুলে সেই র্যাশেস বেরিয়ে যাচ্ছে, আর সেগুলো প্রচন্ড ইচিং হচ্ছে। সারাদিন তো যখন চুলটা খুলছি প্রচন্ড ইচিং হচ্ছে। এটা আগে কখনো লক্ষ্য করেছেন না এই বছর থেকে হচ্ছে? আগেও হতো, মানে গরমকাল পড়লে এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়। আচ্ছা, এর জন্য কোনো আলাদাভাবে ট্রিটমেন্ট এখনো করিয়েছেন না করাননি? না স্যার, সেরকম ভাবে কিছু করানো হয়নি, মানে আপনা আপনি নিজে থেকে হয় আবার কমে যায়। আচ্ছা, এখন বয়স কত আপনার? 27।
আচ্ছা, এমনি আমি আপনার এসিতে কাজ করেন না এমনি এসি নেই যে জায়গাটা কাজ করেন? দু রকমই মিক্স করি, হয় কখনো এসি কখনো নন এসি। আচ্ছা ঠিক আছে, এইটা আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটাও এক ধরনের অ্যালার্জিক প্রবলেম রয়েছে ওনার ক্ষেত্রে। আমি একটা কথা বলবো, আপনি একটা ব্লাড ফর আইজিই বলে টেস্ট হয়, আইজিই, এই টেস্টটা একটু করিয়ে নেবেন। আর কয়েকটা কথা বলছি, মাথায় এখন বিভিন্ন ধরনের তেল রয়েছে, শ্যাম্পু রয়েছে, এইগুলো এখন একটু রেস্ট্রিকশন করুন, একটু কম ব্যবহার করুন। আর আপনি একটু যোগাযোগ করুন, কারণ এটা না স্ক্যাল্প সোরিয়াসিসের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ এটা আমি অনেক পেশেন্টের ক্ষেত্রেই দেখেছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় যাদের বড় চুল থাকে, কি গরমে না আমাদের এমনি সোয়েটিং হয় স্ক্যাল্পেতে যখন সোয়েটিং হবে, আর আমরা যে বাইরে বেরোচ্ছি পলিউশনে রয়েছি, ধুলোবালিগুলো জমা হয় ওখানে, ওই পলিউশন এবং ওই সোয়েটিং একসাথে মিশে একটা ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন তৈরি হতে পারে। যে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশনটা দীর্ঘদিন থাকার ফলে কিন্তু ওটা স্ক্যাল্প সোরিয়াসিসের দিকে যেতে পারে। আচ্ছা, ওনার ক্ষেত্রে এখন লাল লাল হচ্ছে এবং ফুলেও উঠছে কয়েকটা জায়গায়, এবং তার সাথে বলছেন ইচিংটাও রয়েছে। আপনাকে আমি প্লেন একটা কথা বলবো, সল্টলেক থেকে ফোন করেছিলেন, সল্টলেক থেকে আমার মনে হয় শোভাবাজারের কাছে চেম্বারটা আপনার কাছে হবে, একটা সময় নিয়ে হাতে একটু টাইম নিয়ে আমাদের সাথে একটু দেখা করে নেবেন। কারণ এবং শোভাবাজার চেম্বারটা উইকডেজে হয়, আর যদি আপনি উইকডেজে না আসতে পারেন, সানডেতে আমাদের চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, সেই ল্যান্সডাউনে দেখা করতে পারেন, মানে কালীঘাটের কাছে শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে। তো আপনি যে কোনো একটা জায়গায় একটু সময় নিয়ে দেখা করে নিন, একটু আমরা জিনিসটা দেখিনি, জিনিসটা কি হচ্ছে, এর পার্টিকুলার মেডিসিন তো রয়েছে, এটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে শ্যাম্পু এবং তেল এই দুটোকে ডিফারেন্ট আলাদা করতে হবে। আমরা যে শ্যাম্পুটা বলে দেবো বা যে তেলটা বলে দেবো ওটা ব্যবহার করবেন। আর একটা কথা হচ্ছে, যে মেডিসিনগুলো কিছুদিনের খাওয়ার জন্য দেবো সেইগুলো খাবেন। আর আসার আগে অবশ্যই মাথায় রাখবেন, একটাই টেস্ট করবেন, ব্লাড ফর আইজিই। বাকি যদি কোনো রিপোর্ট আপনার দরকার পড়ে আমাদের ক্ষেত্রে আমরা করাই আর কি, সেটা আপনার সাথে কথা বলার পরে বা আপনার ওই ইনফেকশনটা দেখার পরে সেটা আমরা লিখবো। কিন্তু তার আগে যখন দেখাতে আসবেন তার আগে এই একটা রিপোর্ট করিয়ে নেবেন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে চেম্বারে আপনার সুবিধা হবে সেই চেম্বারে এসে একবার দেখিয়ে নিন। একদম, যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। গরম কিন্তু সত্যিই বাড়ছে, এবং গরমে কিভাবে থাকবেন, কতটা সচেতনতা অবলম্বন করবেন, সব নিয়েও কিন্তু আমরা গতকালের অনুষ্ঠানে আলোচনা করেছি। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের দিকে নজর রাখুন, আমরা একেবারে সিজন ওয়াইজ প্রবলেম নিয়েও কিন্তু কথা বলি। আর সর্বদা এনভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য কিন্তু আপনার সাথে আছে, আপনার পাশে আছে। কে আছেন? নমস্কার। হ্যালো ডাক্তার, আমি কাঁকসা থেকে বলছি, পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার স্ত্রীর দু পায়ে কল রয়েছে, দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছি, পায়ে লাগানোর ওষুধ দিয়েছে, 2 বছর ধরে দেখানো হয়েছে, কিন্তু উত্তরোত্তর রোগীর পায়ের মানে কর্ন বেরিয়ে দু পায়ে যাচ্ছে। আচ্ছা, কর্ন পায়ের নিচে। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন আপনি? আরেকবার বলুন। পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে বলছি। আচ্ছা, কাঁকসা। আচ্ছা, আর এমনি জায়গাটা কি খুব পেইনফুল হয়? হাঁটা চলার সময় ব্যথা লাগে ওনার? হ্যাঁ, পেইনফুল মানে পা আপনার পায়ের তলে একটা দুটো হতে তখন দু পায়ে অজস্র মানে অনেকটাই হয়ে গেছে, চলতে অসুবিধা হচ্ছে জুতো পরে। জায়গাটা কি কালো কালো রয়েছে না সাদা হয়ে গেছে ভেতরে? সাদা তো আগের মতো হয়ে যাচ্ছে, অনেক সময় স্ত্রী ওই ব্লেড দিয়ে কেটেও দিচ্ছে, বলছে আমার চলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আর আপনাকে আমি ওয়াইফের বয়স কত? ওয়াইফের বয়স হচ্ছে আপনার 50-এর উপর। 50-এর উপর। আচ্ছা, আমি আপনাকে একটা সিম্পল কথা বলে দিচ্ছি, সেটা আগে মাথায় রাখুন। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। শুনতে থাকুন, টিভির সামনে যান। এই কর্নের সমস্যাটা, কর্ন আমরা জানি কড়া পড়ে, আমরা বলি অনেকের ক্ষেত্রে কম পড়ে, অনেকের ক্ষেত্রে বেশি পড়ে, আবার বেশি থেকেও বেশি অনেকের ক্ষেত্রে পড়ে। মানে এনার ক্ষেত্রে যেটা আমি এরম পেশেন্ট দেখেছি, গোটা পায়ের তলাটা কর্ন ভর্তি, মানে সেটাকে সার্জারি করে বের করতে হবে, নইলে তার কোনো উপায় নেই। মানে এতটা বাড়াবাড়ি হয়ে যায়। আপনি ট্রিটমেন্ট করেছেন হয়তো যে কোনো প্যাথিতেই, প্রত্যেকটা প্যাথিতেই তো প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট রয়েছে, তার মেডিসিনটা শুধু আলাদা। কিন্তু যখন দেখছেন দীর্ঘদিন সেই ওষুধটা খেয়ে আপনার উপকার কিছু হচ্ছে না, কর্নটা কর্নের মতোই রয়ে যাচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে সেই জিনিসগুলো, তখন আপনার ট্রিটমেন্ট প্রসিডিওরটা বা ট্রিটমেন্ট প্যাথিটাকে চেঞ্জ করতে হয়। আপনাকে একটাই কথা বলবো, ওনাকে একটু নরম সোলের জুতো এখন ব্যবহার করতে দিন যতদিন না আমাদের সাথে দেখা করছেন। আর এছাড়া আর কিছু এখন আপনার করার নেই, কারণ এটা মেডিসিন ছাড়া আপনার উপকার হবে না। আর কিছু অ্যাডভাইস আলাদা করে আমি দিতে পারবো না। শুধু এখন একটাই কথা বলছি, যে সোলটা ব্যবহার করছে, মানে পাটা যেটার উপরে রাখছে সেটা যেন নরম হয়। খালি পায়ে হাঁটবেন না, পাটা পরিষ্কার রাখবেন ধুলো বালি নোংরা থেকে, কারণ সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। অলরেডি ভেতরে পাস কালেকশন হচ্ছে আপনার কথা শুনে যেটুকুনি মনে হলো।
আর পশ্চিম বর্ধমান থেকে ফোন করেছেন, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিয়ে আমাদের চেম্বারে যোগাযোগ করুন। আমাদের যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো খেলে 2 থেকে 3 মাস, খুব বেশি হলে 4 মাসের মধ্যে আপনার এই জিনিসটা কমে যাবে। একদম। তার পাশাপাশি কিন্তু কলকাতা, হাওড়া সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে, প্রত্যেকটি জেলায় চেম্বার রয়েছে, আমি জানিয়ে দেবো। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমার নাম হচ্ছে অনির্বাণ রায়, কথা বলছি বেহারা ম্যান্টন থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার মানে স্পন্ডালাইটিসের আর কি মানে রয়েছে, সমস্যা রয়েছে। আর বিগত 2-3 দিন ধরে আমি দেখছি ঘাড়ে মানে প্রচন্ড যন্ত্রণা, আর ঘাড়টা না মানে স্টিফ হয়ে আছে। আচ্ছা, মাথা ঘুরছে? না না না, মাথা ঘুরছে না। কানের মধ্যে কোনো আওয়াজ হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, কানের মধ্যে কোনো ভোঁ আওয়াজ হচ্ছে না। না না না, কিন্তু যখন ঘাড়টা আর কি মানে ঘোরাচ্ছে তখন একটা মানে আওয়াজ হচ্ছে, মানে কট করে যাচ্ছে আর কি, মানে আওয়াজ হচ্ছে ঘাড়ের মধ্যে। ঘাড়ের যে নরমাল মুভমেন্টটা, এই ডান দিক বাঁ দিক, এটা কি নরমাল রয়েছে না মনে হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে বাধা পাচ্ছে? মানে মানে ব্যথা করছে প্রচন্ড। না, ঘাড় ঘোরাতে কি অসুবিধা হচ্ছে, মানে স্টিফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি, না শুধু ব্যথা করছে? মানে যেন মনে হচ্ছে ঘাড়টা আর কি মানে স্টিফ হয়ে যাচ্ছে, কিন্তু মানে ঘোরাতে আর কি মানে পাচ্ছি। আচ্ছা, কোমরে কোনো সমস্যা হচ্ছে? না 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 না, কোমরে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, কুঁচকির কাছে কোনো ব্যথা? না না, আর কোথাও কিছু হচ্ছে না। চোখ লাল হওয়া বা শ্বাসকষ্ট কিছু রয়েছে? হ্যাঁ, আমার তো মানে ছোটবেলা থেকেই রয়েছে, শ্বাসকষ্টটা রয়েছে, ছোটবেলা থেকেই রয়েছে। ইনহেলার নিতে হয়? হ্যাঁ, ইনহেলার নিই। আচ্ছা, চোখ লাল হয় কি না হয় না? হ্যাঁ হয় হয় হয়। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন আপনি? হ্যাঁ মানে মানে অ্যালার্জি আমার আলাদা করে আর কি মানে চলছে, ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, HLAB27 বলে কোনো রিপোর্ট করিয়েছেন এখনো পর্যন্ত? কিসের বলবেন আরেকবার? HLAB27 এরকম কোনো রিপোর্ট করিয়েছেন না ডক্টর? না না না, করেন। আচ্ছা, আপনি বেহালা থেকে বলছেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু রোগটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। বয়স কত আপনার? 21 বছর বয়স। আচ্ছা, টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার অনেকগুলো প্রবলেম রয়েছে, একটা সিওপিডির প্রবলেম রয়েছে ছোটবেলা থেকে, বা অ্যালার্জির প্রবলেম উনি যেটা বলছেন। এছাড়া চোখটা লাল হয়, মানে অ্যালার্জি থেকে হতে পারে, আইরাইটিসের প্রবলেমও হতে পারে। আর তার সঙ্গে ঘাড়ের মধ্যে ব্যথা রয়েছে, ঘাড়ের স্টিফনেস রয়েছে, উনি হয়তো এক্সরে করেছেন, এক্সরেতে সার্ভাইকাল স্পন্ডালাইটিস ধরা পড়তে পারে। তো আপনার ক্ষেত্রে আমি আর একটা রোগের সম্ভাবনা ভাবছি, যেটা হতে পারে, সেটা হয়েছে কিনা আমি জানি না, সেই রিপোর্টটা আপনাকে করাতে হবে। আপনার বয়স এখন 21 বছর মাত্র বয়স, এখনও অনেকটা দিন বাকি আছে। আর আমি যে রোগটার সম্ভাবনা ভাবছি, সেটা হলে কিন্তু ভবিষ্যৎটা অনেকটা কঠিন হয়ে যাবে আপনার ক্ষেত্রে। ব্যথা যন্ত্রণা আরও বাড়বে, স্টিফনেস আরও বাড়বে। আপনি একটু বেহালা থেকে, আমাদের খিদিরপুরে চেম্বার রয়েছে, আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা প্রত্যেক শনিবার কিন্তু খিদিরপুর চেম্বারে থাকেন। তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা শনিবার দেখে ডক্টর শর্মাকে এসে একটু দেখিয়ে নিন। কারণ এই রোগটা কিন্তু খুব একটা ভালো দিকে যাবে না, কিন্তু এখন থেকে যদি এই ট্রিটমেন্টটা করতে পারেন, তাহলে ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। ভবিষ্যতে অন্য কোনো সমস্যা আপনার আর এক্সট্রা আসবে না। আপনি এখন যে অবস্থায় আছেন, হয়তো 6 মাস 8 মাস বা 1 বছর ট্রিটমেন্ট করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এই রোগ থেকে মুক্তি পাবেন। কিন্তু আরেকটু সময় চলে গেলে, যখন রোগটা জটিল হতে থাকবে, তখন কিন্তু ট্রিটমেন্ট করাটা আমাদের পক্ষেও কঠিন হয়ে উঠবে এবং আপনার পক্ষেও একটা কষ্টদায়ক ব্যাপার থাকবে। তো নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখুন হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে খিদিরপুর চেম্বারে, বেহালা ম্যান্টন থেকে খিদিরপুরে আপনার কাছে হবে সব থেকে, শনিবার এসে আমাদেরকে একটু দেখিয়ে নিন। দেখবেন ডাক্তারবাবু যেভাবে অ্যাডভাইস দিচ্ছে সেভাবে চললে আপনার এই সমস্যাটা পুরোটাই কিওর হয়ে যাবে। একদম। আর কলকাতার চেম্বারগুলো চট করে একটু বলবো, খিদিরপুরে কিন্তু নতুন চেম্বার, এখানে যোগাযোগ করবেন। এখন কিন্তু আপনারা হাতিবাগানের পরিবর্তে কিন্তু শোভাবাজারের চেম্বার কিন্তু পাচ্ছেন, এবং তার পাশাপাশি ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে, হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, শিবপুর, বালচিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করবেন। মধ্যমগ্রামে সপ্তাহে 2 দিন চেম্বার থাকে, এক তো সোমবার এবং শুক্রবার। সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু কলকাতার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। শনিবার এবং রবিবার কলকাতাতে পেয়ে যাচ্ছেন, হাওড়া চেম্বারে পাচ্ছেন, আমতলা চেম্বারে পাচ্ছেন এবং মধ্যমগ্রাম চেম্বারেও কিন্তু পাচ্ছেন। একটু ফোন করে কিন্তু নাম লেখাতে হবে, যিনি আছেন একটু সঙ্গে থাকবেন। তার পাশাপাশি বলবো যে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন আজকে ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে, ওনাকে মেছেদা, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচরের চেম্বারে পাচ্ছেন।
ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, আগরতলা, গুয়াহাটি, জামশেদপুর এই ধরনের এই চেম্বারগুলোতে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং ডক্টর এ হালদারকে আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লির চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন রায়গঞ্জ চেম্বার আমাদের কিন্তু ওপেন হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু প্রথম দিনের ফিতে কাটা কমপ্লিট। তো প্রথম দিন যদি আপনি মিস করে যান তো পরবর্তী ডেটগুলোর জন্য কিন্তু অবশ্যই নাম আপনাদের কিন্তু লেখাতে হবে। এবং তার পাশাপাশি সামনে কিন্তু হলদিয়াতে চেম্বার রয়েছে, যেটা কিন্তু 28 তারিখ ওপেনিং রয়েছে। তার জন্য যাদের হলদিয়া চেম্বারটি আসার সুবিধা তারা একটু চটপট কিন্তু যোগাযোগ করবেন। আরামবাগে কিন্তু ওপেনিং রয়েছে 12 তারিখে, এবং আরামবাগ চেম্বারেও কিন্তু আপনাদের নাম লেখাতে হবে। এবং 19 তারিখে মে মাসের, এগুলো বলছি 12 তারিখ এবং 19 তারিখ মে মাসের, এক তো আরামবাগ আর দ্বিতীয়ত শিলচরে চেম্বার রয়েছে। আর দুদিনই কিন্তু সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা থাকছেন, পাশাপাশি থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং তার পাশাপাশি কিন্তু আপনারা বাংলাদেশেও চেম্বার পেয়ে যাবেন, একটু ফোন করে নেবেন, বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবেন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি রাখি সর্দার বলছি। হ্যাঁ বলুন, চট করে বলুন, কি সমস্যা? আমি হচ্ছে মধ্যমগ্রাম থেকে বলছি। আমার সমস্যাটা হচ্ছে আমি বয়স অনুযায়ী খুবই আমার মানে গ্রোথ কম, মানে আমার মানে ওয়েট কম। বয়স কত এখন? বয়স 22। আচ্ছা, অন্য কোথাও ট্রিটমেন্ট কিছু করিয়েছেন, আয়ুর্বেদিক বা অন্য কিছু ট্রিটমেন্ট? না, আমি এক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম, তার উনি আমাকে রিপোর্ট সবই করতে দিয়েছিল, সুগার, থাইরয়েড এসব হাইড্রান দিয়েছিল, সবই করেছি আমি। কিন্তু আমার সবই রিপোর্ট ভালো হচ্ছে, তাই আমি খাচ্ছি, ধরুন ঘুমাচ্ছি, তবু আমার ওয়েট কম, আমি রোগা হয়ে যাচ্ছি দিন দিন। আচ্ছা, পিরিয়ডস ঠিকঠাক হয়? হ্যাঁ হয়। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা আছে কি? গ্যাস অম্বলের সমস্যা বা পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যা, অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেতে হয়, এরকম কিছু রয়েছে? না না না, এরকম কোনো সমস্যা নেই। হরমোনাল কোনো ওষুধ খেয়েছেন এর আগে কখনো? না। আচ্ছা, ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। কারণ অনেকের না আমাদের গ্রোথটা হচ্ছে 23-24 বছর অবধি হতে হয়, এবং 25 বছর অবধিও কারুর ক্ষেত্রে হয়। কিন্তু ও যে সময়টা যোগাযোগ করেছে এখন কিন্তু একদম এন্ড টাইম, মানে 22 বছর বয়স, ওর হাতে কিন্তু আর 2 থেকে 3 বছর আছে ওর গ্রোথটাকে বাড়ানোর জন্য। কারণ একটা সময়ের পরে গিয়ে মানুষের গ্রোথ, হাইট সব কিছুই বন্ধ হয়ে যায়, যেটা হয়ে যায় সেটাই থাকে। তো তোমার হাতে এখনো 2 থেকে 3 বছর সময় রয়েছে। আমি তোমাকে একটা কথা বলবো, মধ্যমগ্রাম থেকে তুমি ফোন করেছিলে, আমাদের মধ্যমগ্রামে এনবিপির হেড অফিস রয়েছে, মানে এনবিপি যেটা কর্পোরেট অফিস বা হেড অফিস বলতে পারে, সবাই চেনে, সেটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে। তো তুমি একটু মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করো, বাড়ির লোককে নিয়ে আসবে, আর যে সমস্ত রিপোর্টগুলো তুমি এখনও পর্যন্ত করিয়েছো সেইগুলো নিয়ে সঙ্গে করে দেখো, নিচের হেল্পলাইন নাম্বার যাচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটি হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই একটা বুকিং করবে। কারণ আমরা সবসময় পেশেন্টদের বলে দিই কি আগে বুকিং করবেন তারপরে আসবেন, কারণ উইদাউট বুকিং আমরা দেখি না। তো তুমি একটু এসো, আমরা যেভাবে বলবো সেইগুলো মেনটেন করবে, আর স্কিপিংটা করো, সকালবেলা যোগা প্রাণায়াম পারলে করো, তার সাথে খাওয়া দাওয়া, ফুড হ্যাবিটটাকে গুড করো, মানে তেল ঝাল মশলা স্পাইসি খাবার বাড়াও, হেলদি ফুড খাও, গ্রিন ভেজিটেবল খাও, এইগুলো খেলে দেখবে আস্তে আস্তে ঠিক হতে থাকবে। তার সাথে কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমরা প্রেসক্রাইব করে দেবো, একটা নির্দিষ্ট ফুড চার্ট রয়েছে যেটা তোমাকে মেনটেন করে চলতে হবে এই 2-3 বছর, এবং ওষুধটা 4 থেকে 6 মাস খেতে হবে। দেখবে তোমার হাইটটাও কিছুটা বাড়বে এবং ওয়েটটাও গেইন হবে, এবং তুমি যেটা আলটিমেট চাইছো কি এই বয়স অনুসারে যে গ্রোথটা দরকার তার অন্তত 70 থেকে 80% আমরা ফুলফিল করতে পারবো। একদম। তবে এখন আমরা চলে যাব কিছু বন্ধুর কাছে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, আর তারা ভীষণ ভালো আছেন। কি বলছেন তারা, শুনবো। আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাল, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, 16 আনার একাধিক কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে কিছু কাল রুগী,
আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100%-এ 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে। তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? এই তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক আছে, আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি, উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা পৌঁছেছেন তারা ভীষণ ভালো আছেন, ঠিক এই কথাগুলোই কিন্তু আমরা শুনছিলাম। তবে আমরা আলোচনায় ছিলাম যে সুগার বা ডায়াবেটিস নিয়ে। তবে একটা বিষয় অবশ্যই আলোচনায় আমরা নিয়ে আসবো, ডাক্তারবাবুর কাছ থেকেই জানার চেষ্টা করব যে সুগার বা ডায়াবেটিসকে আমরা ভয় পাই, কিন্তু সাধারণত যারা সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যায়, দেখা যায় যে তারা হয়তো কিডনি সমস্যার জন্য মারা গিয়েছেন, হার্টের সমস্যার জন্য মারা গিয়েছেন, বা মারাত্মক রকমের নার্ভ ওরিয়েন্টেড কিছু প্রবলেম তাদের ছিল। প্রেসক্রিপশন বা তার পাশাপাশি তার মানে মৃত্যুর কারণ কোনোদিন কিন্তু সেভাবে সুগার বা ডায়াবেটিসকে উল্লেখ করা হয় না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ডাক্তারবাবু, তো সেক্ষেত্রে বলবো যে
সুগার বা ডায়াবেটিস থেকে কি এই রোগগুলি আসে এবং সে কারণেই মৃত্যুটা হচ্ছে, মানে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক কারণটা কি সেই সুগার বা ডায়াবেটিস আর কি? একদমই সুগার থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আমি তো রিসেন্ট চেম্বারে গেলাম শিলিগুড়ি, কুচবিহার, মালদা এবং রায়গঞ্জে। আমি মিনিমাম যে কটা পেশেন্ট দেখেছি, মানে প্রত্যেকটা চেম্বার মিলিয়ে আমি 60টা করে গড়ে 240-50 জন পেশেন্ট দেখেছি। তার মধ্যে সুগার রয়েছে আমি ধরে নিয়েছি প্রায় 120 থেকে 30 জনের, এবং সেই 120 থেকে 30 জনের মধ্যে 60 থেকে 70 জনের কিন্তু কিডনির সমস্যা এসে গেছে, কারো নার্ভের সমস্যা এসে গেছে, কারো হার্টের সমস্যা এসে গেছে। সুগার এমন একটা রোগ, আমি আলোচনায় আসছি একদম একদম। তবে কেউ অপেক্ষা করছেন, তবে মনোযোগ সহকারে কিন্তু কথাটা শুনবেন ডাক্তার বাবুর। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ বলুন অসীম বাবু, কি প্রবলেম? এটা জলটা শুকনো হয়ে গেলে আধা ঘন্টা পরে আবার ঠিক হয়, চুল গেলে একটা ভাব হয় লাল লাল। এটা কতদিন ধরে হচ্ছে? এক বছর হচ্ছে। কতদিন ধরে? 1 বছর। 1 বছর। বয়স কত এখন? 45। তো এর জন্য কোনো ট্রিটমেন্ট করার নি এখনো কারোর কাছে? ডাক্তার দেখেছি বড়, কিন্তু দেখেও কিছু হচ্ছে না। রিপোর্ট করানো হয়েছিল, রিপোর্ট করানি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। তো এই অ্যালার্জি সমস্যাটা আপনার বাড়ির কারুর ছিল? বাবা, মামা বা ঠাকুমা, দাদু এই ধরনের কারুর ছিল? হ্যাঁ, বাবার ছিল। আচ্ছা ঠিক আছে। ওই জায়গাটায় লাল হয়ে যে ফুলে উঠছে, আধ ঘন্টা পর আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, তাই তো? আপনি কি এটা দেখেছেন কখন ধুলোতে বেশি হচ্ছে বা গরমে বেরোলে হচ্ছে? হ্যাঁ, তো আপনার এটা অ্যালার্জি সমস্যা রয়েছে, ঠিক আছে? আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমি সবসময় বলি যে কোনো স্কিনের ডিজিজ, যে কোনো অ্যালার্জি প্রবলেম, এটা কিন্তু আয়ুর্বেদ মতে একটা কারণেই হয়, সেটা হচ্ছে কফের জন্য হচ্ছে এবং রক্তটা ভিসিয়েটেড হচ্ছে বলে হচ্ছে। মানে এর জন্যে আমাদের কফ দোষের ট্রিটমেন্টটা করতে হবে। কফ এই ক্ষেত্রে বেড়ে যায় অনেকটা, যেটা তার নর্মাল লেভেল, আয়ুর্বেদ মতে কফটা অনেকটা বেড়ে যায়, এবং তার সাথে যে রক্তটা রয়েছে, রক্তটা ভিসিয়েটেড হয়, মানে রক্তটা দূষিত হয়। তো এটা অন্য কোনো প্যাথিতে পাবেন না। যে কোনো প্যাথিতে যেতে পারেন কি এই রক্তটাকে পিউরিফাই করার মতো ট্রিটমেন্ট, মানে রক্তটাকে শোধন, যেটা দূষিত হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, সেটাকে আবার পরিষ্কার করা, সেটাকে আবার পরিশোধিত করা, সেই ট্রিটমেন্টটা কিন্তু কোথাও পাবেন না। আর এই যে কফটা বেড়ে গেছে, কফটাকে কমানোর ট্রিটমেন্টও কিন্তু কোথাও পাবেন না একমাত্র আয়ুর্বেদ ছাড়া। তো আপনার যে সমস্যাটা হচ্ছে একটা অ্যালার্জিক প্রবলেম, আপনাকে যে রিপোর্টগুলো করতে বলা হয়েছে রিপোর্টগুলো করুন। তারপরেও যদি কিছু রিপোর্ট বাকি থাকে তো সেই রিপোর্টগুলো আমরা করাবো। আর আপনি একটু দেখে নেবেন যে রিপোর্টগুলো আপনাকে করতে দিয়েছে তার মধ্যে ব্লাডের একটা রিপোর্ট IgE আছে কি নেই, মানে সেটা কি ডাক্তারবাবু লিখেছেন IgE রিপোর্টটা করতে হবে বলে? যদি সেই রিপোর্টটা না লেখা থাকে তো যে রিপোর্টগুলো টোটাল রয়েছে তার সাথে IgE রিপোর্টটাও করাবেন। করিয়ে একটু আমাদের মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন। আপনি ব্যারাকপুর থেকে বলছেন, মধ্যমগ্রাম চেম্বারটা কাছেই রয়েছে, কারণ এই অ্যালার্জি সমস্যাটা দিনের পর দিন যত বয়স বাড়বে, এখন 45 বছর বয়স, এখন দেখছেন কম রয়েছে, তখন রেগুলার জিনিসটা হবে এবং এটার জন্য আপনাকে শুধু কিন্তু মডার্ন সায়েন্সে কী দেবে, অ্যান্টিহিস্টামিনিক দেবে, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ দেবে, হোমিওপ্যাথিতে এক ধরনের ওষুধ দেবে, কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু এই রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেতে পারেন, সম্পূর্ণ ভালো হতে পারেন। একটু রিপোর্টগুলো করিয়ে নিয়ে আমাদের মধ্যমগ্রাম চেম্বারে এসে যোগাযোগ করুন। দেখুন নিচে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে দুটো, যে কোনো একটি নাম্বারে একটু অ্যাপয়েন্টমেন্ট করে যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আসুন। আপনি দেখবেন 2 থেকে 4 মাস বা 6 মাস ট্রিটমেন্ট করলে আপনার এই রোগটা টোটালটাই কিওর হয়ে যাবে। স্কিনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন সিজনেও কিন্তু হয়। গরমকালে গরমের মতন, বর্ষায় বর্ষার মতন, শীতে আবার শীতের মতন। প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা স্কিনের সমস্যার আলাদা আলাদা ধরনের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। আর স্কিনের প্রবলেম যাদের রয়েছে তাদের বলবো যে অনুষ্ঠানে ফোন আপনি করতে পারেন, কিন্তু চেম্বারে এলে কিন্তু ট্রিটমেন্টটা খুব ভালো হবে। সে কারণে বলবো যে হেল্পলাইন নাম্বার নোট করুন, ফোন করুন, আর অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ছিল আমার সুগার, কিন্তু আমার মৃত্যুর কারণ দেখা গেল যে আমার কিডনি ফেলিওর।
একদম একদমই সুগারটা নিয়ে তো আজকে আলোচনা হলো না, তো তবে সুগার যে রোগটা থাকলে আমাদের বিভিন্ন রোগ হতে পারে সেটা আমরা বিভিন্ন যখন সুগার নিয়ে আলোচনা করি সেটা আমরা বারবারই বলে থাকি, কিন্তু আমরা যে বারবার বলছি কথাটা এটা কিন্তু পেশেন্টদের কানে যেন ঢোকে, সেটা যেন পেশেন্টরা ভালোভাবে মাথায় রাখেন। কারণ বহু পেশেন্ট, আজকেও আমি বাল্টিগিরি চেম্বারে গেছিলাম, আজকেও ওখানে প্রায় 25-30 জন পেশেন্ট ছিলেন, তার মধ্যে 5-6 জনের পেশেন্টের সুগার রয়েছে, তারা কিন্তু দেখেননি তার কিডনির অবস্থা কী, হার্টের অবস্থা কী বা তাদের নার্ভের অবস্থা কী। আমরা 3-4টে রিপোর্ট করতে দিয়েছি, সেই রিপোর্টে কিন্তু সেই 5-6 জনের ধরা পড়লো কি হ্যাঁ ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ছে। এখন তারা বুঝতে পারছে না, যখন ক্রিয়েটিনিন লেভেলটা 3-4-এ চলে যাবে তখনই দেখবে এবং তখনই গিয়ে ডায়ালিসিসে চলে যাবে। তো প্রথম থেকে আপনি সুগার রোগটা নিয়ে ভাবছেন, সুগার রোগটা শুধু ট্রিটমেন্ট করলে হবে না, সুগারের সাইড বাই আপনাকে কিডনিকে ভালো রাখতে হবে, হার্টকে ভালো রাখতে হবে, নার্ভকে ভালো রাখতে হবে, চোখকে ভালো রাখতে হবে। তো এই টোটাল জিনিসটাকে আপনি যদি ভালো রাখতে পারেন এবং সেই ভালো রাখার মেডিসিনটা যদি আয়ুর্বেদে থাকে তো আপনারা কেন আয়ুর্বেদের হাত ধরবেন না। আর এই জন্যই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারটা এত জায়গায় ছড়িয়ে পড়ছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছে। তো যাদের ক্ষেত্রে সুগার রোগ রয়েছে বা সুগারের জন্য দেখছেন অন্যান্য রোগ আসছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আয়ুর্বেদের হাত ধরতে পারেন, তারা দেখবেন অটোমেটিক্যালি ঠিক থাকবেন উইদাউট সাইড এফেক্ট বা উইদাউট কোনো বড় রোগ। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো ম্যাডাম, আমি পাকাডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ, দেবশ্রী নায়ক বলছি। ম্যাডাম, আমার 7-8 বছর ধরে খালি গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে, ঠিক আছে? মানে আমি যা খাচ্ছি তাতে গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে। আমি অনেক আয়ুর্বেদিকও আগে খেয়েছি কিংবা মানে এলোপ্যাথিও খেয়েছি, হোমিওপ্যাথিও কিছু আমার কিছু হচ্ছে না। মানে গ্যাস অ্যাসিডটা হয়ে গিয়ে আমার এত বাড়াবাড়ি হয়ে ছাতি আইফাই করে, মানে মাথার ভেতরটা কেমন করে, এই জন্য আমি এখন আয়ুর্বেদিকে গিয়েছি, কিন্তু আমার 1 মাস ওষুধ খেলাম, খাওয়ার পরেও দেখছি আমার চোখে হচ্ছে, কিন্তু ওই আমার মনের একটু সমস্যা আছে বলতে, মানে আমি সবকিছু দেখতে একটু ভেবে ফেলি আর কি, নিজে নিজে ভাবছি যে আমার যেন হার্ট অ্যাটাক হবে, শুরু হবে। না না, এত নিজে থেকে ভাববেন না, নিজে থেকে ভাবলে রোগ বেড়ে যাবে। মানে আপনি যত নিজেকে ভাববেন কি আমার শরীর খারাপ, আমার এই সমস্যা হচ্ছে, আমি কেন খাচ্ছি না, রোগ কিন্তু আপনার উপরে তত চেপে বসবে। আপনি সব সময় চেষ্টা করবেন নিজেকে মোটিভেট করার, কি আমার কিছু হয়নি, আমাকে কিছু হতে দেব না, তো তখন দেখবেন মেডিসিনগুলো ভালো কাজ করবে। আর আপনি পায়রাডাঙ্গা থেকে বলছেন বললেন? না না, বাঁকাডাঙ্গা থেকে বলছি। এটা কোন জেলা? এটা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আপনি একটু টিভিতে হ্যাঁ বলুন। বলছি আমার কি মানে এই যে ডাক্তারবাবু বলেছে আমাকে এটা মানে মনের সমস্যা যে মেনিয়া হয়েছে, মানে আয়ুর্বেদিকের হাত থেকে কি আমি সুস্থ হতে পারি? একদম সুস্থ হতে পারেন। শুনুন দিদিভাই, শুনুন, শুনতে থাকুন। তো উনি যে সমস্যাটার কথা বলছেন যে গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেমটা যেটা লিভার থেকে হয় বা যেটা স্টমাক থেকে আসতে পারে, তো তার তো ট্রিটমেন্ট রয়েছেই, এবং ওনার যে একটা মানসিক সমস্যা রয়েছে এটাকে আমরা বলি, মানে এটার নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে OCD। মানে কোনো মানুষ বারবার একটা জিনিস করবে, বারবার একটা জিনিস ভাববে, মানে কেউ হাত ধুলে বারবার, যে আমরা ছুঁচিবাই বলি না, কি বারবার হাত ধোবে, কেউ ঘরে ঢুকে পড়লে 14 বার জায়গাটা মুছবে, বা উপরে কেউ ঢুকলে আবার মুছবে, এই জিনিসগুলো, বা কেউ তালা দিয়ে বাড়ি থেকে বেরোলো, ভাববে কি আমি তালাটা দিয়ে এসেছি তো বাড়িতে, লাগিয়েছি, আবার গিয়ে দেখে আসবে একবার, ফ্রিজের সুইচটা বন্ধ করেছি তো। তো এই যে রোগটা, এটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা এটা একটা ম্যানিয়ার মধ্যে পড়তে পারে, আপনি যেটা বলছিলেন। তো এর খুব সুন্দর ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদের রয়েছে। আয়ুর্বেদের যে সমস্ত মেদ্য রসায়ন রয়েছে তার মধ্যে শঙ্খপুষ্পী রয়েছে, জটামাংসী রয়েছে, তারপর দারুহরিদ্রা রয়েছে। তো এই যে হার্বসগুলো আমরা ব্যবহার করি, তো এই হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এই মানসিক রোগ থেকে আপনাকে সুস্থ করা সম্ভব, এবং তার পাশাপাশি আপনার যে অ্যাসিডিটির প্রবলেমটা রয়েছে সেটাকেও কিন্তু সারিয়ে তোলা সম্ভব। কারণ আমাদের দেখতে হবে পাচকাগ্নিটাকে আমাদের ঠিক করতে হবে। পাচকাগ্নি যখন ঠিক থাকবে, পাচকাগ্নি মানে কি, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হজম করার শক্তিটা আমাদের আছে কি নেই। যখন হজম করার শক্তিটা চলে যাবে তখনই কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি এই সমস্ত সমস্যাগুলো আসবে। আর না হলে কিন্তু যখন পাচকাগ্নি যখন ঠিক থাকবে তখন কিন্তু এই সমস্যাগুলো আসবে না। আয়ুর্বেদে কিন্তু এই অগ্নি ট্রিটমেন্ট, যেটাকে অগ্নি বল বলা হয়, মানে ডাইজেস্টিভ ফায়ার বা ডাইজেস্টিভ ক্যাপাসিটি, সেটাকে বাড়ানোর ট্রিটমেন্ট রয়েছে, যেটাকে আমরা দীপন এবং পাচনের মধ্যে ফেলি। মানে দীপন মানে হচ্ছে অগ্নিকে প্রদীপ্ত করা, এবং পাচন মানে কি, পাচন ক্ষমতাটাকে বাড়ানো। তো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার যে সমস্যাটা রয়েছে এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছিলেন, আমাদের মেদিনীপুরে অনেকগুলো চেম্বার রয়েছে, ওয়েস্ট এবং মানে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর মিলিয়ে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন যে কোন জায়গাটায় পৌঁছালে আপনার সুবিধে হবে, কোনটা বাড়ির কাছে হবে, সেই জায়গায় এসে একটু আমাদের দেখিয়ে নিন। দেখবেন 2-1 বার দেখালে বা 3-4 মাস মেডিসিনটা খেলেই আপনি সুস্থ থাকবেন।
একদম ঠিক কথা, কারণ এই ম্যানিয়াগ্রস্ত বা আত্মহত্যা করার প্রবণতা বা নেশাগ্রস্ত অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছেন, অত্যাধিক দুশ্চিন্তা করছেন, এই সব কিছুই কিন্তু একটা রোগ। আর এই রোগের ট্রিটমেন্ট আমার মনে হয় আয়ুর্বেদ ছাড়া ভালো কোথাও পাবেন না। আর আপনারা জানেন আমাদের কাছে আয়ুর্বেদ মানে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, পৌলমী কথা বলছিলাম। ওকে পৌলমী, কি প্রবলেম? হ্যাঁ, আমার হচ্ছে স্কিনের প্রবলেম, স্কিনের মধ্যে স্ক্যাবিসের সমস্যা। তো স্ক্যাবিস হচ্ছে আমার ভালো হচ্ছে কিন্তু আবার হয়ে যাচ্ছে। আমি ডাক্তারের ট্রিটমেন্ট করছি, প্রায় মাস 5-6 হয়ে গেল আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু কিছুদিন ভালো হচ্ছে, তারপর আবার হচ্ছে। এটা তো বারবার কেন হচ্ছে? স্ক্যাবিসের সমস্যাটা তো ঠিক হতে 10 থেকে 15 দিন লাগে। হ্যাঁ, এটাই তো, মানে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে আর কারুর আছে? না, বাড়িতে আর কারণ নেই, শুধু আমারই এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, জামা কাপড় ব্যবহার অন্য কারুর করবে না, বা তোমার জামা কাপড় অন্য কেউ যেন ব্যবহার না করে, গামছা তোয়ালে যাই থাকুক অন্য কেউ না ব্যবহার করে। আমি সবকিছুই সেপারেট, মানে আমি বেডটাও সেপারেট, হ্যাঁ একদম একা ঘুমে সবকিছু। এবং আমি তোমাকে বলছি যে এটা মানে কেন হচ্ছে স্ক্যাবিসটা বারবার হচ্ছে, তুমি টিভিতে শুনতে থাকো, আমি বলছি। স্ক্যাবিস হচ্ছে এমন একটা স্ক্যাবিস হচ্ছে এক ধরনের জীবাণু, যেটা একমাত্র মাইক্রোস্কোপে দেখা যাবে, এক ধরনের পোকা যেটা আমাদের স্কিনটাকে কুড়ে কুড়ে খায়। সেটা মাইক্রোস্কোপে দেখা গেলেই কিন্তু দেখা যাবে কি স্ক্যাবিসের জীবাণুটা কিরম দেখতে, ভয়ঙ্কর। মানে ছোট মাকড়সাকে যদি আমরা ট্যারেন্টুলা মাকড়সাকে ছোট করে দিই একদম, সেই ট্যারেন্টুলা মাকড়সার মতো দেখতে, ছোট্ট ট্যারেন্টুলা মাকড়সা যেটা স্কিনের উপরে ঘুরে বেড়ায়, মানে এক জায়গায় 1000-5000 ঘুরে বেড়ায়, সেইটা হচ্ছে আমাদের স্কিনটাকে মানে খায়, কামড়ে কামড়ে খায়। তো ওটা দেখতে কি রকম হবে হলে? ওটা লাল 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 হবে, মানে লাল রঙের হবে, লাল রঙের যেমন ঘামাচি বেরোয় এরকম লাল 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 করে সারা শরীরে আস্তে আস্তে ছড়ায়। মানে ওরা একটা যে হাত থেকে শুরু করবে, মানে ওরা বংশ বিস্তার করে খুব তাড়াতাড়ি। মানে ওই জায়গাটা যখনই চুলকাবেন, মানে একটা স্ক্যাবিস মরলে ওদের আমরা রক্তবীজের কথা শুনেছি কি একজনকে মারলে 10 জন তৈরি হয়, ওই জার্মটা কিন্তু সেম জার্ম, মানে একজনকে তুমি যদি মারো পাশে কিন্তু আরো 4 জন তৈরি হয়ে যাবে। তার জন্য কিছু লোশন রয়েছে, কিছু ক্রিম রয়েছে, যেটা কিনা আমরা বলি 14 থেকে 21 দিন লাগাতে হবে। 14 থেকে 21 দিন লাগানোর পরে যে সমস্ত জামা কাপড় তুমি ব্যবহার করেছো, বা যে সমস্ত তুমি চাদর ব্যবহার করেছো, বা গামছা বা তোয়ালে ব্যবহার করেছো, সবগুলোকে গরম জলে ধুতে হবে বাড়ির লোকদের। আর এই রোগটা একটা লোকের থেকে আর একটা লোকের হয়, কারণ আমরা তো দেখতে পাচ্ছি না পোকাটাকে, পোকাটা কিন্তু বিছানার মাধ্যমে গিয়ে অন্য লোকের উপরে এফেক্ট করবে। ঠিক আছে, তো নিজেকে সেপারেট রাখো। তুমি 5 মাস 6 মাস মানে অনেকটা সময় দিয়ে দিয়েছো, এটা ঠিক হতে মাত্র 1 থেকে 2 মাস লাগে। তো তুমি একটু আমাদের চেম্বারে যোগাযোগ করো, এর ভালো ট্রিটমেন্ট রয়েছে স্ক্যাবিসের। ট্রিটমেন্ট করলে দেখবে অবশ্যই 2 থেকে 3 মাসের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। যেগুলো যেভাবে ইউজ করতে বলবো সেইভাবে ইউজ করবে, তাহলে আর কোনো চিন্তার বিষয়ই থাকবে না। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমাদের মিদনাপুরে অনেকগুলি চেম্বার রয়েছে, যেমন হেডিয়া রয়েছে, খড়গপুর রয়েছে, আমাদের মেচেদায় রয়েছে, হলদিয়ায় ওপেনিং হচ্ছে। তো যেটা কাছে চেম্বার মনে হবে সেই চেম্বারে যোগাযোগ করো, ট্রিটমেন্ট করো, অবশ্যই ভালো থাকবে। একদম চিন্তার কোনো বিষয় নেই, যখন কিন্তু পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। চিন্তা তো আমাদের প্রত্যেকের তাও ভীষণ রকম ভাবে রয়েছে, সব বিষয় নিয়ে চিন্তা, বাড়ির নিয়ে চিন্তা অর্থাৎ ব্যক্তিগত চিন্তা, বা আমাদের অফিস নিয়ে চিন্তা, পার্সোনাল প্রফেশনাল দুটো দিকেই চিন্তা। এই যে ডাক্তারবাবু আমরা অত্যাধিক চিন্তা করি, চিন্তা প্রত্যেকের আছে, অনেকে আবার বেশি বেশি চিন্তা করে। এই বেশি বেশি চিন্তাও কি আমাদের সুগার বা ডায়াবেটিসের একটা বড় কারণ হতে পারে? বেশি বেশি চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, রাত্রে অনেকক্ষণ ধরে জেগে থাকছি, সকালবেলা দেরি করে উঠছি। এখনকার যে জেনারেশনটা আমরা পার করছি সেটা দেখা যাচ্ছে রাত্রি 2-3টে অবধি অফিসিয়াল ওয়ার্ক করতে হচ্ছে, বা কেউ 12টার সময় 11:30টার সময় শুয়ে পড়ছে, কিন্তু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাত্রি 3টে-4টে বাজছে, এবং সকালবেলা উঠছে কটায়? 10টা, 11টা, 11:30। আগেকার দিনের মানুষের লাইফস্টাইল দেখলে দেখবেন কি তারা আর্লি টু বেড চলে যেত, মানে 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যেত এবং সকালবেলা 4টে-5টার সময় উঠতো। কিন্তু এখনের যে জেনারেশন, আর আগেকার দিনে আরেকটা জিনিসও ছিল, একটা সকালবেলা উঠে প্রার্থনা করা বা পুজো করা, যে যেমন করে যোগা, প্রাণায়াম, একবার সকালবেলা মর্নিং ওয়াক, এইগুলো কিন্তু একটা টোটাল বডিকে ঠিক রাখে। যখনই একটু এপাশ থেকে ওপাশ হবে, একটু চিন্তা বাড়বে, একটু অ্যাংজাইটি বাড়বে, এটা হচ্ছে না ওইটা জোগাড় হচ্ছে না, তখনই কিন্তু এই ধরনের সুগার, প্রেশার, বা যে কোনো আমরা সোরিয়াসিস নিয়ে যে আলোচনা করি, সোরিয়াসিস যে স্কিন ডিজিজটা, যেটাকে সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলা হয়, তো এই ধরনের রোগগুলো কিন্তু তৈরি হবে। তো আগে আপনারা যদি ঠিক থাকেন তাহলে কিন্তু অনেক রোগ থেকে বাঁচা যায়। যদি আমরা আমাদের নিজেদের লাইফস্টাইলকে ঠিক করতে পারি তাহলে কিন্তু অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারবো। যখনই লাইফস্টাইল একটু এপাশ থেকে ওপাশ হবে, রোগ কিন্তু আপনার উপরে থাবা বসাবে। তো তারপরেও থাবা বসানোর পরেও বেশি সময় আপনারা নষ্ট করবেন না, কারণ একটা
একটা দিন এক একটা রোগের ক্ষেত্রে এক একটা স্টেপ এগিয়ে যাওয়া, মানে আপনি 2 বছর 5 বছর যে নষ্ট করছেন সেটা কিন্তু আপনার শরীরটাকে ঝাঁঝরা করছে। তার জন্য আয়ুর্বেদ রয়েছে, আমাদের এত প্রাচীন শাস্ত্র, যেখানে সমস্ত রোগের, স্টোন থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, কিডনি থেকে যে কোনো রোগের ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে, এবং সেটা কিন্তু পুঁথিগতভাবে বলা রয়েছে, সেটা কিন্তু লেখা রয়েছে। তো আয়ুর্বেদের হাত ধরুন, তার মাধ্যমে কি হবে, আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করছি সেগুলোর যে সাইড এফেক্টগুলো থাকে, আয়ুর্বেদে হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে বা আয়ুর্বেদে যে ট্রিটমেন্টটা হয় তার কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না, আপনার কিন্তু এক্সট্রা ক্ষতি কিছু করবে না, আপনাকে বরং সুস্থ রাখবে। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অশ্বিনী প্রধান বলছিলাম। কোথা থেকে? আমি বলছিলাম শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে, বলুন কি প্রবলেম? সমস্যা বলতে ম্যাম, আমার ঠাকুমার সমস্যা হচ্ছে, ঠাকুমার বয়স 80-এর উপর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠাকুমার ইদানিং ঠাকুমার মানে খিদেও পাচ্ছে না, তার সঙ্গে পটিও ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, তো একটা বয়সের তো সমস্যা থাকে, যত বয়স বাড়বে বিভিন্ন ধরনের সমস্যা আসে, যেমন এই হজমের সমস্যাটা বললে, যে অ্যাসিডিটির সমস্যাটা, টিভিতে শুনতে থাকো আমি বলছি, এই যে অ্যাসিডিটির সমস্যাটা বললে বা হজমের সমস্যাটা বললে, এটা আস্তে যত বয়স বাড়বে আস্তে আস্তে কমতে থাকে, এবং তার সাথে যে পটির সমস্যাটা বললে এটাও কিন্তু আসতে থাকে। তো উনি এখন বয়স হয়েছে, যদি তুমি মডার্ন মেডিসিনের খাওয়াও জিনিসটা আরও বাড়তে পারে, তুমি আয়ুর্বেদে এসো, এই ট্রিটমেন্ট রয়েছে, 2 একটা 3টে 4টে মেডিসিন খাওয়াবে, দেখবে ঠাকুমার এই হজম শক্তিটাও বাড়বে এবং আপনার ঠাকুমার পটিটাও ভালো হবে। শিয়ালদায় ফোন করেছিলে, ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, শিশুমঙ্গলের উল্টো দিকে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে ঠাকুমাকে যদি আনতে পারো খুব ভালো হয়, যদি নাও আনতে পারো একটা ব্লাড ফর LFT রিপোর্ট করাবে, একটা CBC রিপোর্ট করাবে, ব্লাড ফর LFT লিভার ফাংশন টেস্ট, আর একটা CBC কমপ্লিট ব্লাড কাউন্ট করাবে, তার সাথে ইউরিনের RE এবং CS-টা করিয়ে নেবে। এই একটা রিপোর্ট করিয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করো। যদি ঠাকুমা নাও আসতে পারে, আমি রিপোর্টগুলো দেখে যে 2-3টে মেডিসিন আমি দিয়ে দেবো, সেগুলো খেলে কিন্তু দেখবে ঠাকুমার এই অ্যাসিডিটির প্রবলেম, হজমের সমস্যা এবং এই যে পটির সমস্যা বললে, 3টেই ঠিক হয়ে যাবে। একদম। কলকাতায় কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে, পাশাপাশি হাওড়াতেও কিন্তু চেম্বার রয়েছে। সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু কলকাতায় পেয়ে যাচ্ছেন, তাছাড়া ডক্টর এস ঘোষালকেও কিন্তু ল্যান্সডাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্য সংস্থার CMO, তাকেও কিন্তু আপনারা কলকাতা এবং হাওড়ার বেশ কয়েকটি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। একটু বলে রাখবো, কলকাতায় কিন্তু খিদিরপুরে চেম্বার রয়েছে, এটি নতুন চেম্বার, স্যাটারডে শনিবার করে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। ল্যান্সডাউন কালীঘাটেও কিন্তু চেম্বার রয়েছে, এখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একটু ফোন করে একটু জেনে নেবেন। তার পাশাপাশি কিন্তু আপনাদের বলবো, শোভাবাজারে এক নতুন চেম্বার, অর্থাৎ এটি হাতিবাগানের চেম্বারটি স্থানান্তরিত হয়ে শোভাবাজারে কিন্তু পৌঁছেছে। তো শোভাবাজার চেম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানেও কিন্তু অবশ্যই সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া আপনারা হাওড়ায় কিন্তু শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন বি শর্মাকে পাচ্ছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের। একটু ফোন করে কথা বলে নেবেন, এবং অবশ্যই NBPর হেড অফিস অর্থাৎ মধ্যমগ্রামে কিন্তু আপনারা পাচ্ছেন সোমবার এবং শুক্রবার। সোমবার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শুক্রবার করে ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া বলবো, প্রত্যেকটি জেলায় কিন্তু চেম্বার রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে কোনো না কোনো চিকিৎসক কিন্তু পৌঁছে যাচ্ছেন। যেমন ডক্টর এস ঘোষালকে আপনারা মেচেদা, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে বর্ধমান, বেলুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, আগরতলা, গুয়াহাটি, জামশেদপুর এই চেম্বারগুলোতে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লি কিন্তু অনেকদিন পর কিন্তু চেম্বার শুরু হচ্ছে এবং দিল্লির চেম্বারটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 13/4 এবং সেখানে ডক্টর বি শর্মা থাকছেন, ডক্টর এ হালদারও কিন্তু থাকছেন। যারা দিল্লিতে থাকেন, আপনার রিলেটিভস যদি কেউ থাকেন, বন্ধু বান্ধবী যদি কেউ থাকেন, তাদের কিন্তু এই কথাটি আপনারা জানিয়ে দিতে পারেন। বাংলাদেশেও কিন্তু তাড়াতাড়ি চেম্বার রয়েছে, সেখানেও যোগাযোগ কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন, আপনার পরিচিত মানুষদের জানিয়ে দেবেন। এছাড়া আপনাদের জন্য বলবো, সামনে হলদিয়াতে 28 তারিখে এই মাসের অর্থাৎ এপ্রিলের 28 তারিখ হলদিয়াতে কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। ডক্টর বি শর্মা কিন্তু প্রথম দিনের চেম্বারে অবশ্যই থাকছেন। এছাড়া পরের মাসে অর্থাৎ মে মাসের 12 তারিখে আরামবাগের চেম্বার রয়েছে, 19 তারিখে শিলচরে কিন্তু চেম্বার রয়েছে। প্রত্যেকটি নতুন চেম্বারের প্রথম দিন ডক্টর বি শর্মা কিন্তু থাকছেন, পাশাপাশি থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? রাজীব রায় বলছি। হ্যাঁ বলুন দাদা, কোথা থেকে বলছেন, কি সমস্যা? সমস্যা হচ্ছে, আমি বলছিলাম দম থেকে। তো সমস্যা হচ্ছে, প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 26।
মানে আপনার অনুষ্ঠানটা দেখি খুবই ভালো লাগে, যেভাবে মানে সাজেস্ট করেন, মানে আপনারা যেসব কথাগুলো বলেন, কিন্তু আমার মানে অনেক কিছু তো তেল তুল মেখেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই হচ্ছে না। কি আয়ুর্বেদিকের দ্বারা আমি প্রচুর অতিরিক্ত পরিমাণে চুল উঠছে। হেলমেট ব্যবহার করেন? বাইক চালান? বাইক চালাই, কিন্তু কন্টিনিউ না, মানে জবে হয় জব ফব সেভাবে করি না। আচ্ছা এখন পড়াশোনা করছি। আচ্ছা, বাড়ির কারুর এই হেয়ার ফলের সমস্যা ছিল, বাবার বা অন্য কারুর? বাবার আছে। আচ্ছা, থাইরয়েড রয়েছে না? থাইরয়েডের টেস্ট করা হয়নি কখনো? না না, থাইরয়েডের কোনো সময় টেস্ট করা হয়নি। আচ্ছা, কয়েকটা রিপোর্ট করতে হবে, এটা অনেকগুলো কারণে হয়, বুঝতে পারলেন তো। আর তার সাথে একটু হেয়ার ফলিকুলগুলো বা হেয়ার মানে দেখুন, মানে ছিল না, এটা প্রায় বছর দেড়েক ধরে দেখছি, মানে 6 মাস, মানে আরো 4-5-6 মাস হওয়ার পর আরো দেখছি মানে প্রচন্ড পরিমাণে চুল উঠছে। মানে আমি যদি শ্যাম্পু করি, ধরুন শ্যাম্পু আমি একদিন পরপরই করি, কিন্তু যখনই শ্যাম্পু করি অতিরিক্ত চুল উঠছে। হ্যাঁ, এখন এই সমস্যাটা একটু হবে, কারণ যখন এই সমস্যা আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি এই সমস্যাটা কিন্তু কারুর আসতে হয় না, হঠাৎই দেখে। হঠাৎ 1 বছর 1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে হেয়ার ফল স্টার্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে মাথাটা, অনেক চুল হালকা হয়ে যাচ্ছে, পাতলা একদম, মানে চুলের আমাদের যে নর্মাল গ্রোথটা থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, মানে ফ্র্যাজাইল ভেঙে যাচ্ছে মাঝখান থেকে। তো এইগুলো সমস্যাগুলো কিন্তু হট করেই আসে, এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আসে না। আর এই রোগটাকে আমাদের কিন্তু আয়ুর্বেদে খালিত্ব বলা হয়। খালিত্ব মানে কি? খালি হয়ে যাওয়া, টার্মটা শুনেই বুঝতে পারছেন, খালিত্ব মানে আস্তে আস্তে খালি হয়ে যাবে। তো এর নির্দিষ্ট কিছু ট্রিটমেন্ট রয়েছে, এবং এর জন্যে আমাদের শিরোধারা বলে পঞ্চকর্মের একটা ট্রিটমেন্ট রয়েছে, শিরোবস্তি বলে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, এটা পঞ্চকর্মের পার্ট। আর তার সাথে সাথে যদি পঞ্চকর্ম না লাগে, আমরা যদি শুধু মেডিসিনে করতে পারি, কিছু মেডিসিনও রয়েছে এবং কিছু তেল রয়েছে যেটা মাসাজের জন্য দেবো, বা যে কিছু শ্যাম্পু রয়েছে সেই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। তো এইগুলো করলে কিন্তু এই ধরনের হেয়ার ফলকে আটকানো যায়। কিন্তু হেয়ার ফলের লাস্ট স্টেজ যদি আমরা দেখি, মানে সেখান থেকে আর হেয়ার গ্রোথ আমরা আবার পুনরায় করতে পারবো না, সেখান থেকে আমরা ডাইরেক্ট যখন পেশেন্টকে দেখি তখনই আমরা বলে দিই কি আমাদের পক্ষে কোনো সম্ভব নয় এটা ট্রিটমেন্ট করা। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, একটু আমাদের এসে দেখিয়ে যান একবার। যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা বলে দেবো কি হ্যাঁ আমাদের দ্বারা সম্ভব এটা, আর যদি দেখে মনে হয় কি না এটা আর সম্ভব হবে না, তাহলেও কিন্তু আমরা বলে দেবো। কিন্তু হেয়ার গ্রোথ অনেক পেশেন্টেরই হয়েছে, অনেক পেশেন্টেরই কিন্তু হেয়ার যে ফলটা হয়, মানে চুলটা পড়ে যায়, সেটা আটকেছে। তার জন্য কিছু নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে যেগুলো আমরা মেনটেন করতে বলবো আপনাকে, কিছু খাওয়া দাওয়া বন্ধ করতে বলবো, তার সাথে কিছু মেডিসিন দেবো, সেগুলো করলেই কিন্তু আপনি ভালো থাকবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলে নিই। কি আছেন? নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছিলাম, তুষার ভক্ত। আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার বাবার সমস্যা। সমস্যা হচ্ছে যাই খান না কেন প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, ওষুধও খাচ্ছেন কিন্তু কিছু কাজ হচ্ছে না। আচ্ছা, বাবার বয়স কত বললেন? বাবার বয়স 48। 48। এটা কতদিন ধরে হচ্ছে? বহুদিন মানে? বহুদিন, অনেকদিন ধরে হচ্ছে। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? বাবার মাঝে হয়ে যায়। আচ্ছা, পেটে কোনো ব্যথা বা জ্বালা বা গা গোলানো ভাব এগুলো রয়েছে? না, তেমন কিছু নেই। আচ্ছা, শুধু গ্যাসের সমস্যাটা, তাই তো? আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো যাদের ক্ষেত্রে এই ধরনের গ্যাসের সমস্যা থাকে, আমরা ছোট্ট একটা কথা বলি, রাত্রের দিকে একটা উষ্ণ হালকা গরম জল আমরা রাত্রে খেয়ে শুতে বলি। মানে যেইভাবে আমরা চা খাই অল্প অল্প করে, সেইভাবে গরম জলটা আমরা খেতে বলি। তার সাথে এই গ্যাস বা অ্যাসিডিটি বা যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা বলি একসাথে বেশি খাবার খাবেন না, অল্প অল্প করে বারবার খাবেন। মানে 1 ঘন্টা ছাড়া 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, ছোলা হলো, তেল ঝাল মশলা এগুলো কম খাবেন। ফ্যাট ফুড যেগুলো রয়েছে, মাখন, ঘি বা খাসির মাংস বা ডিম, এগুলো কম খাবেন। চারা মাছ খাবেন, 1 কেজি সাইজের কম চিকেনের ওজন খাবেন, ফল খাবেন, সবজি খাবেন, এইগুলো খাবেন। আর একটু আপনাকে বলে দেবো, এতদিন দিনের সমস্যা একটু ট্রিটমেন্ট করিয়ে নিন আপনার বাবার, তাহলে দেখবেন আয়ুর্বেদের মাধ্যমে এটা কিন্তু একদম কিওর হয়ে যায়। বহু মানুষই ঠিক আছেন, একটু ট্রিটমেন্টটা করিয়ে নিন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হচ্ছে, এসে দেখা করুন, অবশ্যই দেখবেন আপনার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একদম। আর যেহেতু সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম, অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আমার যে সুগার বা ডায়াবেটিস হয়েছে এটা আমরা জানবো কি করে? কারণ এটা তো সেরকম কোনো সিমটম নেই যে মুখে একটা পিম্পলস বেরোলো তো বুঝলাম আমার একটা পিম্পলস হয়েছে, স্কিনের প্রবলেম। তো আমরা বুঝবো কি করে যে আমার সুগার বা ডায়াবেটিস? সুগার বা ডায়াবেটিস হলে ফার্স্ট যে লক্ষণটা আমরা বলি, বারবার বাথরুম পাবে, ইউরিন পাবে, মানে বারবার বাথরুমে যেতে হবে, রাত্রের দিকে বাথরুমের বেগটা বারবার আসবে, 3 বার বা 4 বার। তার পাশাপাশি শরীরটা দুর্বল হয়ে যাবে, লেথার্জি আসবে, কাজ করার ইচ্ছে থাকবে না, খিদে বেড়ে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে, ওজনটা দেখবেন বারবার খাচ্ছেন কিন্তু ডিটোরিয়েট হচ্ছে, মানে আস্তে আস্তে ওজন
ওজনটা কমতে থাকবে। তো এইগুলো হচ্ছে প্রাথমিক কয়েকটা লক্ষণ, যেগুলো হলে কিন্তু বলতে পারি আমরা সুগার রোগটা আপনার শরীরে দানা বাঁধছে। একদম। এবং যদি আপনি অনেক বেশি সচেতন হন, আপনার বাবা বা মায়ের সুগার রয়েছে এবং আপনি চান আপনার সুগার না হোক, তাহলে কিন্তু অবশ্যই একটু আগাম কিছু ব্লাড রিপোর্ট, ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আপনি সচেতনতা বাড়াতে পারেন, বা ডাক্তারবাবুদের কাছে এলেও এমন কিছু রিপোর্ট করতে আপনাকে বলা হবে, যার থেকে আরও আপনি জানতে পারবেন আপনার সুগার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।